হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এএসএম মিষ্টি ফ্যামিলি থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ও গুড মর্নিং। আশা করছি সকলে বেশ ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো আজকে ছাদের থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা কী হয়েছে? আচ্ছা ঠিক আছে। তো ব্লগটা ছাদের থেকেই স্টার্ট করছি। ওর বাবা চলে গেছে কসবায় মাল দেওয়ার রয়েছে, মানে ওর অফিসের কিছু জিনিস দেওয়ার রয়েছে। তো সেখানে গেছে মাল দিতে। তো এই ফাঁকে রান্নাবাড়ি সব বসিয়ে দিয়েছি। মোটামুটি না কাটাকুটি সব করে ওপরে এলাম। তো এই যে গরমকাল চলে এলো, আর নিরামিষের দিন কোনো খাবার খুঁজে পাই না, না শীতকাল না গরমকাল। তো সেই কারণে করছি। আজকে হলো তোমার করবো হলো কলমি শাক, ডাল, আলু সেদ্ধ। আজকে একটু পটল ভাজা করার ইচ্ছে ছিল, কিন্তু মেয়েটা যে খায় না, তো সেই কারণে আলু সেদ্ধ আবার করছি। তো নিরামিষ একটু শুকনো লঙ্কা দিয়ে মাখবো, শুধু শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে। তো আর টক ডাল যেহেতু, তো ওটাই ভালো লাগবে, তাই না? তো চলো, ঘরের কাজ তো এমনি এগোয়নি, আগে রান্নাঘরের কাটাকুটিগুলো করে নিলাম, এবার রান্না বসিয়ে ইয়ে করব। আর জানো তো, বেড কভারগুলো একদিন পর পর না পাল্টালে এত বিরক্ত লাগছে যে মানে ঘেমে গিয়ে না ওর চাদরগুলো চলটা হয়ে যাচ্ছে। তো বেড কভারগুলো চেঞ্জ করব। মিষ্টি, আমি নিচে গেলাম। তো চলো নিচে যাই, তারপরে আবার কথা হচ্ছে। রান্নাঘরে তো মোটামুটি বলেই দিলাম, সব কমপ্লিট হয়ে গেছে। ওটা এই যে দেখো, নিচে চলে এসেছি। সকালবেলায় চাটা খেয়েই আগে ওপরে চলে যাই খরগোশকে খাবার দিতে। তো কোনো সময় ওর বাবা যায়, ওর বাবা আর মিষ্টি, আর না হলে আমি যাই। তো ওর বাবা একটু ফোনে কাজ করছে, তো ওদিকে দেখো আমি চলে গেলাম খরগোশকে দিতে। আর মিষ্টি একটুখানি খরগোশের সাথে খেলা করে, মানে ওকে একটু চটকাচটকি করে, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো এবার তারপরে কি আমি চলে এলাম নিচে এসে দেখো রান্নাঘর। ভাবি রান্না করব না, কিন্তু আবার চিন্তা করি রান্না না করলে কি খাবো। আর আজকে একটু ভয়েস রেকর্ডটা না দোকানে বসে দিচ্ছি, তো যার জন্য একটু গাড়ির প্যাঁ আওয়াজ তোমরা শুনতে পারবে। আর তোমরা হয়তো বোর ফিল করো আমার ভিডিও দেখে, কারণ রোজই একই রকম ভিডিও। কি করব, দেখো আমি তো নর্মাল হাউসওয়াইফ, আমরা প্রত্যেক দিন বেড়াতেও যাই না, বেড়াতে যেতে পারিও না, আর যাইও না। আর পারি না বলাটাও ভুল। তো আমার তো মনে হয় যাদের নিজের মাথার উপরে ছাদ নেই এখনও ঠিকঠাক, অন্যের বাড়িতে থাকে, তাদের মনে তো ঘুরতে যেতেও নেই। তো এরকম একটা, তো কতদিন আর ভাড়া থেকে ইয়ে করব, তাই না? আগে নিজের মাথার ছাদটা ঠিক করি, তারপরে গিয়ে ঘুরতে যাওয়া তো আজীবন পড়েই আছে। তো তাও শুনলে, কেউ যাচ্ছে শুনলে, ইয়ে করলে, মানে কোথাও বেড়াতে যাচ্ছে শুনলে মন তো খুব চায়। আর এদিকে জানো তো, আমরা বিয়ের পর প্রচুর বেড়াতে গেছি, মানে ছোটোখাটো বলো, মানে টুকটাক, মানে আমরা 2 মাস 3 মাস পর পরই অনেক জায়গাতেই ঘুরতে গেছি বিয়ের পরে। এবার মিষ্টি পেটে আসার পর থেকেই টোটালি মানে গৃহবন্দী হয়ে গেছি যাকে বলে। আর তারপরে ধরো দুর্গাপুরে অফিসে যেতাম, সেটাও একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, তাই না? তো এই হলো ব্যাপার। তো ওই অফিসে যেতাম, ওখানে তো সারাদিনই ধরো বাইরের লোকজনের সাথে মেলামেশা, এরকম একটা ব্যাপার।
তো এদিকে দেখো গল্প করতে করতে চলে এলাম, মানে ওইদিকে সব কাজ রেডি করে ভাতটা বসিয়ে চলে এলাম ঘরে। আজকে যেন বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর বললাম না, এই গরমকাল এলো, বেড কভারগুলো একটু চটপট করে না চেঞ্জ করলে জানো তো শোয়া যায় না। কারণ এত ঘাম হচ্ছে, এসি চললে কি হবে, নিচের পোর্শনে তো মানে ঘাম আর শুকোচ্ছে না, ওটা কি বিছানার মধ্যে থেকে না একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে। তো তো সেই কারণে কি বলো তো, মানে 1-2 দিন পরে পরে মানে বেড কভারটা চেঞ্জ করে দিই, ঘরটাও ফ্রেশ লাগে, নিজেরা শুলেও ফ্রেশ লাগে, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো বেড কভারটা চেঞ্জ করে একদম কেচেও নেবো ইচ্ছে আছে, কারণ আশা করছি রান্না করতে করতে মানে যা তাড়াহুড়ো করে করছি মনে হয় হয়ে যাবে, তো ওটাই। আর এদিকে হলো মিষ্টি তো এখনও ওপরে রয়েছে, ওপরেই তোমার কি বলে খেলা করছে খরগোশের সাথে। আর এই দেখো এটা হলো রাজার গেঞ্জি, রাজার গেঞ্জিটা কবে থেকে রাত্রিবেলাভাবে পরবো, এই গরমে কেউ আবার গেঞ্জি টেঞ্জি পরে, হ্যাঁ তো ওটাই। ও গেঞ্জিটা বলে সামনেই রেখে দিও, তা আমি ওর জন্য সামনেই রেখে দিয়েছি। আরে দেখো সামনের ঘরটা আবার চলে এলাম, কারণ এই ফাঁকে চলে এলাম, কারণ ও বসলে আর ওঠে না জানো তো। তো এখন একটু সাধনদার সাথে বেরোলো বাজারে, তা আমি এই ফাঁকে আগে কি করলাম, গ্যাসটাকে অফ করে দিয়ে, ভাত হয়ে গেছে তো গ্যাসটাকে অফ করে দিয়ে আগে চলে এলাম আমি এই ঘরটায়। এই ঘরটা ততক্ষণে একটু ঝেড়ে পুছে নিয়ে দরজা জানলাগুলো দিয়ে দিই, কারণ এখন 9:30 মতো বাজে। তো সেই আর কি। তো দেখো এখনও জানি না দোকানে যাব কি না। তো আগের দিনই বাবা বলল, যখন যাচ্ছিলাম তখনই বলল যে তুই আবার এলি, আমি দোকান বন্ধই করে দিতাম। হ্যাঁ, এত রোদ গরমে আর থাকতাম না, বাড়ি চলে যেতাম। তো আমি বললাম ঠিক আছে তাহলে ফোন করে দিলেই পারতে। তো আমি সেই বুঝে কিন্তু খুব ধীরে সুস্থে কাজ করছি না, আমি নিজের মতো করেই কাজ করছি। দেখো এই গরমে না একটু বেলা করে কাজ ছাড়তেও ভালো লাগে না, যত তাড়াতাড়ি কাজ করে ঘরে ঢুকে রেস্ট নাও সেটাই ভালো লাগে, তাই না? তো ওই আর এদিকে দেখো ঘরের কাজ কমপ্লিট করে আবার চলে এলাম রান্নাঘরে, কারণ এদিকে দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের এখন যতদিন আম পাওয়া যাবে, মানে মোটামুটি এখন আম ডালই চলবে, তার বিপরীত কিছু হবে না, কারণ আমাদের রাজা যা মানে টক খেতে পছন্দ করে বা আম খেতে পছন্দ করে না, তো ওই। আর এদিকে দেখো ডালটা একটু কাটা দিয়ে নিচ্ছি। আমি প্রথম না, মানে বিয়ের পরের কথা বলছি, আমি ডালে কাটা দিতাম না, আমি নিজে দিতেও পারি না, এখনও পারি না বলতে গেলে, তো আমি তখন দিতামও না। তো মা যখন ডাল করতো, মা বলতে শাশুড়ি মা, তখন ডাল যদি করতো মা কি সুন্দর কাটা দিত। এবার কাটা দিলে এই বাড়িতে ভাড়াটা, মানে কাকিমার বাড়িতে যখন ভাড়া ছিলাম তখনই কাকিমা বলছে, শোনো তুমি ডালে কেন কাটা দাও না, আরও স্মুথ হয়। তো এবার আমি নিজের মতো করে যেরকম পারি সেরকমই কাটা দিই জানো তো। তো ওরকম ডালে কাটা দিতাম কাকিমারটা এনে এনে দিয়ে, তারপরে মেলা থেকে এই ডালের কাটাটা রাজা ডালের কাঁটাটা রাজা কিনে দিয়েছে, তো এখন এইটা দিয়েই দিই, মানে ওই বাড়িতে থাকতেই আনা। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে, ভাতটাও বসিয়ে নিই চটপট করে, পরপর হতে থাকলে কি ভাতটা বসাতে বসাতে মানে বসিয়ে আর কিছু কাজ এগিয়ে রাখবো। তো মোটামুটি সব ডাল সেদ্ধ, শাক কাটা, ধোয়া সবই তো হয়ে গেলে দেখতে পেলে। তো এগুলো জাস্ট একটু আগে ভাতটা সিটি পড়ে যাক, তারপরে ওগুলো দেখি পাশের কড়াইতে বসিয়ে দেবো ডাল ঠালগুলো, তাহলে একবারে কি রান্না করে ঘরটা মুছতে যাব, তাই না? তো চটপট করে হয়ে যাবে। এদিকে দেখো চালটা ধুয়ে নিলাম, ধুয়ে এবার জল দিয়ে বসিয়ে দেবো। হ্যাঁ, আর যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, তোমরা হয়তো বোর ফিল করো আমার ভিডিওগুলো দেখতে, এবার বুঝতে পারি, দেখো যারা পারে, যাদের তারপরে কি পিছু টান নেই, কিছু নেই, এবার বিজনেস, ঘরের থেকে বিজনেস, তো এবার অফিসও বন্ধ করা যায় না জানো তো, যে অফিস বন্ধ করে কাজে যাব, তো একটা ফোন আসতেই থাকে ওর বাবা কি, মানে রাজার কথা বলছি, রাজা যদি ধরো কোথাও ঘুরতে যায়, ওর কাছে কোনো ফোন আসবে না, কিছু না, ফোন সুইচ অফ করে রেখে দেবে এরকম। ইভেন তোমার আমিও যদি ফোনে কথা বলি ও বিরক্ত হয়, তো যখন অফ টাইম পাই তখন আবার ফোনে কথা বলি, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই কারণে কি বলো তো, রেগুলার বেসিসে মানে ঘুরতে টুরতে যাওয়াও হয় না। আমরা যদি ঘুরতে যাই কোথাও অবশ্যই তোমাদেরকে সেই ব্লগ শেয়ার করব। তো আগে তাও এবছরে পুজোর সময় গেছিলাম, আরও কেন যাওয়া হবে না, তার আগে তো মিষ্টি ছোটোই ছিল। আর এদিকে হলো ছোট থাকলে কি হবে, এবারে পুজোর সময় আমরা নবমীর দিন বেরিয়েছিলাম দীঘা, জানো, দীঘা থেকে পুরো আমার মেয়েকে
মেয়েকে কোলে করে আনতে হয়েছে। এতটা মানে দীঘায় গেছিলাম, তো সেখানে যেদিন আসবো সেদিন দুপুর থেকে মেয়ে হঠাৎ করে শরীর খারাপ, রাত্রি 12টার সময় ট্রেন। কত কষ্ট, আমরা ভাবতেই পারিনি যে অত স্মুথলি আসবো। তো ঠাকুরের ইচ্ছায় জানো তো, এটা একটা বলতে পারো মানে লোকনাথ বাবার আশীর্বাদই বলতে পারো, যে আমাকে মেয়েকে নিয়ে কোনোদিনও কোনো শরীর খারাপ নিয়ে ভুগতে হয়নি। এই যে ওখানে গিয়েও যে শরীর খারাপ হয়েছে, বমি হয়েছে, যে একটু কাহিল হয়ে যায় ও ঠিকই, কিন্তু কিন্তু কি বলো তো, ও খুবই মানে আমাদের কোনোদিনও সেরকমভাবে কষ্ট দেয়নি। ও যে কষ্টটা পেতো, ধরো শরীর খারাপ হলে, পেটে ব্যথা হলে, ও নিজেই উ করতো। হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো আমার মেয়ে এখনও অবধি তাই। ওখানে দীঘা থেকে যখন নিয়ে এলাম, কোনো দিন ছোটো থেকে বড় হয়েছে প্যান্টে পটি করে, কোনো দিন আমাদেরকে মানে কষ্ট দেয়নি যে আমাকে প্যান্ট কাচতে হয়েছে, করতে হয়েছে। কিন্তু জানো, দীঘা থেকে যখন এসেছি তখন এক এক দিনে 20-22 বার পটি করছে, সবুজ সবুজ পটি, এত বিচ্ছিরি। খুব কষ্ট পেয়েছি ওকে দেখে। তো মানে ওকে নিয়ে আসার পর তখনই ওর বাবা বলেছে, মিষ্টি এখনও স্টেবল হয়নি কোথাও যাওয়ার জন্য। হ্যাঁ, তো এবার কি বলো তো, তাও আমি ওর বাবাকে বলেছিলাম, ওখানে গিয়ে জানো সমুদ্রে যে বোটিংগুলো হয়, সেই বোটিংগুলো করেছে। ওর অ্যাকচুয়ালি সমুদ্রের নোনা হাওয়া, রোদ গরম পুরো লু লেগে গেছিলো, তো তাতে ওরকম হয়ে গেছে। মেয়ের কি শরীর, মাঝখানে শরীরটা ও বরাবরই একটু চেহারা একটু রোগাই ছিল, কিন্তু জানো তো ডাক্তারকে বলেছিলাম ও এরকম রোগা, এই ব্যাপার। তো ডাক্তার বলেছিল আপনারা সর্বদা দেখবেন যে বাচ্চার অ্যাক্টিভিটিটা দেখবেন, যে ও কি চুপচাপ রয়েছে, ঝিমোচ্ছে বা কিছু। কিন্তু আমার মেয়ে কখনোই না। আমরা নবদ্বীপেও গেছিলাম, সবাই ওখানে গিয়ে জার্নি করে ক্লান্ত, টায়ার্ড। আমার মেয়ে দিব্যি খেলে যাচ্ছে। এই দীঘাতেও তাই, ওই যে বললাম এত শরীর খারাপ নিয়ে এসেছে, যেই মেয়ে দুপুর 2টো থেকে ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠে নাই। আর সেদিন 12টার সময় ট্রেন আমাদের, সেই মেয়ে 11টার সময় হোটেল থেকে হেঁটে হেঁটে আমাদের মানে যেই হোটেলটায় ছিলাম সেই হোটেল থেকে স্টেশন অবধি হেঁটে হেঁটে এসেছে। ওকে দেখে মনেই হয় নাই। ঠিক আছে, ট্রেনে বসলো, করলো, ও বললো মা বমি পাচ্ছে, এরকম। হ্যাঁ, আমার মেয়ে সত্যিই আমাদের কাছে সব দিক থেকে লক্ষ্মী। এখনও পর্যন্ত লক্ষ্মী, কোনো দিন কোনো কিছুতে কষ্ট দেয়নি। হ্যাঁ, শুধু মাঝে মাঝে ওর একটাই প্রবলেম, মাঝে মাঝে জেদবাদ করে আমি পড়বো না। এবার তখনই কি আমি একটু টেনশান নিয়ে নিই, হেডেক নিয়ে নিই। মানে আমার একটু চিন্তা হয় কি করবে। এবার ওকে তৈরি করার পর যখন জানি যে ও লিখবে না, তখন সত্যিই খুব খারাপ লাগে, জানো তো। তো এরকম মানে সব মিলিয়ে আমাদের ঘুরতে যাওয়াটা, দেখো ঘুরতে আমরা যেতেই পারি, ঘুরতে যেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু সব মিলিয়ে এইসব কারণের জন্যই আরও ঘুরতে যাওয়া হয় না। হ্যাঁ, মানে মেয়েটার কথা চিন্তা করে, তারপরে এরকম। তারপরে ওর বাবাকেও যদি কোনো সময় বলি চলো না কোথাও ঘুরি, তখন বলে আগে দাঁড়াও, একটা জায়গা কেনা হলেও এটা আমি নিজেও বুঝি, ওর বাবার ঘুমও হয় না ঠিকঠাক। একটা জায়গা কী বলতো, জায়গা কেনা হলে ঘর ঠিক হবেই, তাই না? আর এরকম একটা জিনিস হয়ে যাবে, আমরা তো কেউ স্বপ্নেও ভাবিনি। আমরা পুরো নিঃস্ব হয়ে বেরিয়েছি। আজ আমার ঘরে যত জিনিস দেখো, যা খুশি দেখো, আমার শ্বশুর শাশুড়ির একটা কানাকড়িও দেওয়া কিছু নয়। যা আছে সব আমার করা, আমার মা বাবার দেওয়া, আর যাই হোক রাজার করা প্রত্যেকটা। আজকে একটা কানাকড়ি দিয়ে কোনো দিন হেল্প করেনি। শুধু রাজার এত কিছুর মধ্যে বাবা মায়ের দেওয়া ছিল হলো ওর বাইকটা তোমাদেরকে এখনও দেখায়নি। বাইকটা আর কম্পিউটারটা, যত কিছু বড় ছেলেকে দিয়েছে, ছোট ছেলে কোনো দিনও পায়নি। অবশ্য ওগুলো আমি কিছু জানতাম না, রাজা বলতো। এবার আমি অত কিছু, আমি বললাম এমনিই বলতো, কিন্তু ওগুলো মাও বলেছে, কুট্টি মাসিরাও বলেছে, মানে মাসি শাশুড়ি এরাও রয়েছে, তারা সবাই বলেছে এই সেম কথা, যে বাবুসোনার জন্য জামাইবাবু অনেক কিছু করেছে। হ্যাঁ, এবার এটা তো ঠিক, ছেলেকে বড় করতে কি মা বাবার কষ্ট নেই? সেটা তো একটা আলাদা জিনিস, তাই না? একদম নিঃস্ব হাতে বেরিয়েছি, আজ আমাদের একটাও খবর নেয় না, কিছু না। তো পয়লা বৈশাখের সময় ফোন করেছে, আমি কেন পয়লা বৈশাখের সময় এই কারণে ফোন করেছে যে মেয়ের জন্য পয়সা রেখেছে, যে পয়লা বৈশাখের খরচা, যে মানে ওকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য ওর হাতে টাকা দেবে। আমি কেন আনতে যাব? যে ঠাকুমা হয়ে আজকে এত বছর ধরে ভাড়া রয়েছি, কথা বলে না, আজকে বাবা মারা গেছে, সেই সূত্রে আবার কথা শুরু হয়েছে। আর ওর থেকে বড় কথা, একটা ফটো আমি ভিডিও ছেড়েছিলাম মায়ের সাথে মেয়েটার, তো ওটা নিয়ে আমাকে কথা শুনিয়েছে। তো আমি কেন আজকে যখন
সেই অধিকারটুকুনিও আমার নেই, তাহলে আমি সেরকম লোকের সাথে কথাই বা বলবো কেন? আর 500 টাকা এই কারণেই নেবো না, আজ বাবার কাজের জন্য টাকা দিতে গেছিলাম, আমার বড় যা আমাকে বলে মায়ের যা আছে মা খেয়ে শেষ করতে পারবে না। তো আমাদের মায়ের টাকার দরকার নাই, তোর টাকা তুই নিয়ে যা। আজকে মা সাপোর্ট করেছে বলেই তো বড় যা বলতে পেরেছে কথাটা, না হলে তো ওর বলার সাহস ছিল না। আর ওই বা বলবে কেন? ও একটা বউ, আমিও একটা বউ, আমি মাকে দিতে গেছি, তুই কে আমাকে বলার? আমার মেন কথা হলো এটা। তো ঝগড়াঝাটি দেখো এরকম মোমেন্টে করতে চাই না। মায়ের সাথে কথা বলতে গেছি, ও ও ও আমাকে কথা বলতে দিত না, সব উত্তর ওই দিচ্ছে। কেন দেবে ও? আজকে তো আমার সাথে মা 9টা বছর ঘর করেছে, ওর সাথে তো ইদানিং ঘর করেছে। কই তখন তো ওরা যে ওপরে আসতো গল্প করতো, আমি তো কোনোদিন ওদের মধ্যে ইন্টারফেয়ার করিনি, আমার মনও বলেনি। ইভেন আমার বড় ওইসব পছন্দ করে না। তো আজকে মাও সাপোর্ট করেছে তাই না বলেছে। হ্যাঁ, তো যাই হোক, মা যে পাল্টিবাজ সেটারও গল্প তোমাদেরকে কোনো সময় শোনাবো। তো আমি ঘরের কথা বলতে চাই না, কিন্তু কিছু কিছু সময় বেরিয়ে যায়। তো আমার একটাই বক্তব্য, আজকে আমি মায়ের টাকা কেন নিতে যাব? ওই কথা যদি বলতে পারে মায়ের অনেক আছে, তো আমিও এটা বলবো। আজ আমার মিষ্টিকে শুরু থেকে শেষ অবধি আমি করলাম কষ্ট করে, আমি আমার বর আর ও দিদা দাদু মিলে মানুষ করলাম, কেউ আমাদেরকে হেল্প করেনি। হ্যাঁ, ওই 1.5খানা বছর, এই কি 2খানা বছর, ও তো ছোটো, ও তোমরাই যেতে দাওনি, তাতেও আমার কোনো হেল্পেই লাগেনি কোনো দিন। আতুর ঘরেও আমি মেয়েকে নিয়ে একা একাই ছিলাম। হ্যাঁ, তো এরকম ব্যাপার। আর এদিকে হলো ইয়ের কথা, টাকার কথা। আমার একটাই বক্তব্য, আমি টাকা কেন নিতে যাব? আজকে যদি মা ওই কথা বলতে পারে ছেলে টাকা দিলে, তো কি বলো তো, তো আমিও তো বলতে পারি মিষ্টির বাবা মানে আমাদের রাজা মিষ্টির জন্য যা টাকা করে গেছে, ওর 2 পুরুষ খেয়ে যেতে পারবে, ওরও ওই 500 টাকা দিয়ে ও বড়লোকও হবে না, কিছুই হবে না। যার টাকা তারই লাগুক, আর পারলে বড় নাতিকেই দিক। আজ মিষ্টিও যখন পেটে এসেছে, আমার স্বাদের সময় মা আমাকে বলছে, আমার তো প্রথম বেবি, যে রিমি আমার কাছে তো টাকা নেই, এখন তো বুঝতেই পারছিস বাবার এই অবস্থা, তুই তাহলে একটা সায়া ব্লাউজ কিনে নিস, তুই তো পরিস না, শাড়ি পরিস না, নাইটি সায়া ব্লাউজ। আমার প্রথম সন্তান, ওনার তো উচিত ছিল। তো যাই হোক, পুরনো কাসন্দি ঘেটে কোনো লাভ নেই। তো চলো গাইস, আজকের ব্লগটা অনেক কথাই বলে দিলাম, বলবো না করে এইসব কথা বলতে চাই না, কিন্তু মুখে চলে আসে, জানো তো। গাইস দেখো, এখন বাজে রাত 9:45, এই জাস্ট দোকান থেকে বাড়ি ফিরলাম। আর সকালবেলায় মানে দুপুরবেলা তখন কটা বাজে, 11:30 বাজে, বাবা ফোন করলো দোকানে আসতে হবে না, হ্যাঁ আমি দোকান বন্ধ করে চলে যাব। তো বিকেলবেলা গেছিলাম, মেয়েটাকে ওই বাড়িতে রেখে তারপরে দোকানে গেছিলাম। হ্যাঁ, তো দোকানে গেছিলাম, এবার দোকান বন্ধ করতে আজকে পুরো 8টা 5-10 মানে 15 হয়ে গেছে। তো তারপরে ওই বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে বাড়ি এলাম। তো এই হলো আজকে সারাদিনের বাইরের কাজ করা কমপ্লিট হলো। তো যাই হোক, এই এখনও বাকি রয়েছে ঘরের কাজের মধ্যে, একটু দেখে রাতে রুটি করব, রাতে রুটি করব। আর এদিকে হলো মেয়ে মানে বৃষ্টি আর ওর বাবা গেল একজনকে টিভি দিতে, মান করে, তো আসুক। তো চলো একটুখানি চা খাবো এখন একটু। হ্যাঁ, চা খাবো। আর প্রচণ্ড গরম পড়েছে, ক্লান্তি যার জন্য আরও বেড়ে যাচ্ছে, জানো তো, ভালো লাগছে না কোনো কিছু। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। চলো টাটা।